যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর কয়েকটি এখন ইরানের হাতে, অন্তত ইরান সেটাই দেখাতে চাইছে। আর সেই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি হলো আমেরিকার F-15 যুদ্ধ বিমান। এখন প্রশ্ন হলো, একটা ভাঙা যুদ্ধ বিমানের টুকরো দিয়ে কি হয়? উত্তরটা যতটা সাধারণ মনে হচ্ছে ততটা সাধারণ নয়। কারণ যুদ্ধে শুধু শত্রুর ঘাঁটি গুড়িয়ে দেওয়াই সব কিছু নয়, কখনো কখনো শত্রুর অস্ত্রটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় বোঝার চেষ্টা করব। প্রথমত, ইরান ঠিক কী কী দেখিয়েছে এবং তার অর্থ কী, আর দ্বিতীয়ত, ইসরায়েলের ভিতরে মোসাদের সঙ্গে কি ঘটেছে, যেখানে দুটো বড় চেয়ার হঠাৎ খালি হয়ে গেছে। প্রথমে আসি মূল ঘটনায়। আজ 8ই আগস্ট ইরানের তাসনিম নিউজ এজেন্সি এবং লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী ইরানের আইআরজিসি এই প্রথমবারের মতো একটা আমেরিকান F-15 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ একেবারে আজ জনসমক্ষে এনেছে। ইরানের দাবি, যুদ্ধ চলাকালীন তারা এই বিমানটিকে গুলি করে নামিয়েছিল। প্রকাশিত ছবি ও ভিডিওতে কি কি দেখা যাচ্ছে? প্রতিবেদন অনুযায়ী সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পাইলটদের ইজেকশন সিট, অর্থাৎ বিপদের সময় পাইলট যে আসনসহ বিমান থেকে ছিটকে বেরিয়ে যান সেই আসনটা। এছাড়া রয়েছে ককপিটের একটা অংশ, বিমানের ছাদের অংশ, লেজের অংশ এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। এই প্রদর্শনীতে শুধু F-15 নেই। ইরানের দাবি অনুযায়ী সেখানে আমেরিকা ও ইসরায়েলের আরও কয়েকটা যুদ্ধ বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও রাখা হয়েছে। ছবিতেও পরিষ্কার কিছুটা দেখা যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর মধ্যে রয়েছে ইসরায়েলের হেইমার্স 900 ড্রোন, আমেরিকার MQ রিপার ড্রোনের বেশ কয়েকটি অংশ এবং আমেরিকার C-130 হারকিউলিস পরিবহন বিমানের ধ্বংসাবশেষ। দর্শক বন্ধুরা, এই হারকিউলিস হলো আমেরিকার সবচেয়ে বড় মালবাহী বিমানগুলোর একটা, যা সেনা ও সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা বলছে এগুলো যুদ্ধের সময় তাদের হাতে এসেছে এবং এখন তারা দেখিয়ে দিচ্ছে, তোমাদের শক্তি আমাদের হাতে। এবার আসি একটা বড় দাবিতে। আইআরজিসির মুখপাত্র জেনারেল হুসেন মোহেবি তিনি বলেছেন, যুদ্ধের পর ইরান নিজেদের দেশে তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি বানিয়েছে। আর তার দাবি, সেই প্রযুক্তির জোরেই পরে আমেরিকার সবচেয়ে উন্নত F-35 স্টেলথ যুদ্ধবিমানকেও নামানো হয়েছে। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার, এটা ইরানের নিজস্ব দাবি। এই দাবি সত্য কিনা সেটা স্বাধীনভাবে যাচাই করা অন্তত এই মুহূর্তে সম্ভব নয়। তবে দাবিটি যদি সত্য হয় তাহলে তার অর্থ অনেক বড়। আর ঠিক এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা শুরু হয়। এখন সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে কথা হচ্ছে তা হলো, যদি সত্যি F-15 এত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ইরানের হাতে এসে থাকে, তাহলে ইরান এবার কি করবে? আলোচনা হচ্ছে ইরান এই বিমানটিকে পুরোপুরি খুলে এর ভিতরের প্রযুক্তি বোঝার চেষ্টা করবে, মানে বিমানের মস্তিষ্কটা আসলে কিভাবে কাজ করে সেটা ধরার চেষ্টা করবে। আর তারপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের পুরনো যুদ্ধ বিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে সহজ ভাষায় তৈরি জিনিসটাকে খুলে ঘেঁটে এটা বোঝা যে এটা ঠিক কিভাবে বানানো হয়েছিল এবং তারপর সেই বুঝটাকে কাজে লাগিয়ে নিজেদের যে জিনিসগুলো আছে সেগুলোকে আরও উন্নত করা। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলছেন, ইরান হয়তো F-15 মতোই একটা যুদ্ধ বিমান বানিয়ে ফেলতে পারে। তবে এখানে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ এই কাজে দীর্ঘ সময় লাগে। কোনো অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং করা আর তারপর সেই ভিত্তিতে নতুন কিছু বানিয়ে ফেলা, এটা মোটেই সহজ কাজ নয়। এর জন্য বছরের পর বছর সময়, প্রযুক্তি এবং অভিজ্ঞতা লাগে। ইরানের দাবি অনুযায়ী আইআরজিসির প্রকৌশলীরা ইতিমধ্যেই এই সব ধ্বংসাবশেষের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লেগে পড়েছেন। উদ্দেশ্য একটাই,
প্রযুক্তিটা বুঝে নিয়ে ইরানের নিজস্ব ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অস্ত্রকে, যেমন বললাম, আরও উন্নত করে তোলা। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় ইরানের হামলায় আমেরিকার বেশ কয়েকটি র্যাডার ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশে নজরদারি চালানো অ্যাওয়াক্স বিমান, আকাশেই জ্বালানি ভরে দেওয়া রিফিউলার বিমান, ড্রোন এবং যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল। অর্থাৎ ইরানের হাতে এখন শুধু একটা যুদ্ধ বিমান নেই। ইরান বলছে আমেরিকা ও ইসরায়েলের একাধিক সামরিক প্রযুক্তির নমুনা এখন তাদের কাছে আছে। আর যদি ইরান সত্যি এই প্রযুক্তি বুঝে নিতে পারে, তাহলে আগামী দিনে তাদের সামরিক সক্ষমতা একটা নতুন লাভ দিতে পারে। এবার আসা যাক আজকের দ্বিতীয় খবরে, যেটা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। ঘটনাস্থল এবার ইরান নয়, ইসরায়েল। ইরানকে ঘিরে যে পরিকল্পনা সাজানো হয়েছিল সেটা ব্যর্থ হওয়ার পর এখন ইসরায়েলের ভিতরেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আর প্রথম আঘাতটা পড়েছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের একেবারে উঁচু মহলে। গতকাল 7ই আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোসাদ তাদের দুই সবচেয়ে সিনিয়র কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। কারা এই দুজন? প্রতিবেদনে বলা হয়েছে, একজন হলেন মোসাদ গোয়েন্দা বিভাগের প্রধান আর অন্যজন মোসাদের ইরান ডিভিশনের প্রধান। অর্থাৎ ইরান নিয়ে কাজ করার দায়িত্ব যার কাঁধে ছিল, তিনিও এর মধ্যে আছেন। দর্শক বন্ধুরা, প্রতিবেদন অনুযায়ী ইরানের সরকারকে ফেলে দেওয়ার পুরো পরিকল্পনাটি এই দুই কর্মকর্তাই তৈরি করেছিলেন, আর সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরিকল্পনাটা আসলে কি ছিল? প্রতিবেদনে বলা হচ্ছে, ধারণা করা হয়েছিল যে ইসরায়েলি হামলার পর ইরানের ভিতরে বড় আকারের একটা বিশৃঙ্খলা তৈরি হবে, বড় আকারের একটা বিদ্রোহ শুরু হবে। কুর্দি এলাকাগুলো থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের ভিতরে ঢুকে পড়বে, তারপর সাধারণ ইরানি জনগণও রাস্তায় নেমে আসবে, গুলি চলবে, আর শেষ পর্যন্ত সরকার ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে কি হলো? প্রতিবেদন অনুযায়ী এর কিছুই হয়নি, বরং ইরান নিজের গোয়েন্দা নেটওয়ার্কের জোরে গোটা পরিকল্পনাটাকেই ব্যর্থ করে দিয়েছে। ইসরায়েলের যত ক্যালকুলেশন হিসেব ছিল সব উল্টে দিয়েছে। এখানে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার। দেখুন, যুদ্ধ শুধু মাঠে হয় না, যুদ্ধ হয় গোপন খবরের দুনিয়াতেও। আর এই খবর যদি ঠিক হয়, তাহলে বোঝা যাচ্ছে ইসরায়েল শুধু ময়দানে নয়, গোয়েন্দা লড়াইয়েও বড় ধাক্কা খেয়েছে। আর তার প্রথম মূল্য চোকাচ্ছেন মোসাদেরই বড় বড় কর্মকর্তারা। আর একটা কথা এখানে বলা দরকার, এই খবরটা কিন্তু ইরান বলছে না, এটা ইসরায়েলের নিজের ভিতর থেকেই আসা খবর। নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই গোয়েন্দা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া মানে কার্যত স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, আমাদের ওই পরিকল্পনাটা কাজ করেনি। আর এই জায়গাটায় ইরানের শক্তির দিকটা দেখিয়ে দেয়। ইরান যেভাবেই হোক নিজের দেশের ভিতরের অস্থিরতা চেপে দিতে পেরেছে। ইরান লিবিয়া হয়ে যায়নি। এখন দুটো দিক আলাদাভাবে দেখা দরকার। একদিকে ইরান দাবি করছে তাদের হাতে আসা প্রযুক্তি বুঝে তারা নিজেদের অস্ত্র আরও ভয়ঙ্কর করে তুলবে, কিন্তু এই কাজে সময় লাগবে এবং সাফল্য কতটা আসবে তা এখনই বলা কঠিন। অন্যদিকে ইসরায়েলের ভিতরে জবাবদিহির প্রক্রিয়া সবে শুরু হয়েছে বলে মনে হচ্ছে। দুজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই হিসেব এখানেই থামবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইরান কি সত্যিই এই ধ্বংসাবশেষ থেকে প্রযুক্তি শিখে নিজেদের অস্ত্র বদলে ফেলতে পারবে, নাকি এটা মূলত একটা শক্তি প্রদর্শন যার আসল উদ্দেশ্য প্রতিপক্ষকে বার্তা দেওয়া? আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম। পবিত্র জুমার দিনে ঐতিহাসিক মক্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছে মুসলিম বিশ্বের প্রধান তিন সামরিক শক্তির মধ্যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব। পবিত্র মক্কা শরীফে নিজেদের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। পাকিস্তান এবং সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই চুক্তির লক্ষ্য হলো তিনটি দেশ একসাথে কাজ করবে। তিনটি দেশ তাদের নিজেদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির ব্যাপারে একজন আরেকজনকে স্বীকৃতি দিবে এবং যদি কোনো একটি দেশে আক্রমণ হয় তাহলে অন্য
দুটি দেশও একসাথে মোকাবেলা করবে। এবং এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করার পর পবিত্র কাবা শরীফের সামনে বসে আজকে জুমার নামাজ আদায় করেছেন মুসলিম বিশ্বের এই তিন দেশের নেতৃবৃন্দ। সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দকে দেখা গিয়েছে পবিত্র কাবার সামনে বসে জুমার নামাজ আদায় করতে। আপনারা ছবিতে দেখছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, তুরস্কের গোয়েন্দা প্রধান ডক্টর ইব্রাহিম কালিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সৌদি আরবের ক্রাউন প্রিন্স, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা। এইরকম একটি দৃশ্য মুসলিম বিশ্ব শুধু একবার দেখেছিল, যখন ইসরায়েল 1969 সালে মসজিদে আকসাতে আগুন ধরিয়ে দিয়েছিল। তখন সেদিনের বাদশাহ ফয়সাল মুসলিম বিশ্বের সকল লিডারদেরকে কাবার সামনে ডেকেছিলেন, কাবার গিলাফ ধরিয়ে একটি শপথ পড়িয়েছিলেন, যে কোনো মূল্যে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসের পবিত্রতা রক্ষায় মুসলমানরা একসাথে কাজ করবে। এই রকম একটি ভিন্ন আমেজের সামরিক চুক্তি নিয়ে সারা বিশ্ব জুড়ে অনেক আলোচনা, জল্পনা কল্পনা শুরু হয়েছে। আমরা আজকে তুরস্ক, ইরান এবং তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের এই সামরিক চুক্তিটির বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও সেই প্রশ্ন আমাদেরকে করতে পারেন। সেই সাথে এই চুক্তির দুটি প্রধান প্রতিপক্ষ ধারণা করা হচ্ছে। প্রতিপক্ষে যাওয়ার আগে আরেকটি বিষয় বলে নেই। অনেকেই বলছেন এই চুক্তিটিতে ইরানকে যুক্ত না করা পর্যন্ত এই চুক্তিটি একটি পূর্ণাঙ্গ চুক্তি হবে না। আবার কেউ বলছেন ইরানকে চুক্তিতে না নেওয়াই ভালো হবে। তিনটি সুন্নি মুসলমান দেশ, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, তারা একসাথে থাকলে বরং নির্বিঘ্নে তাদের কাজগুলো করতে পারবে। প্রিয় দর্শক, আপনার মত কি? মুসলিম বিশ্বের এই ইসলামিক নেটো বা মুসলিম নেটো যেটি হতে যাচ্ছে, এখানে কি ইরানকে যুক্ত করা উচিত নাকি ইরানকে বাইরে রাখা উচিত? আবার অনেকেই মনে করছেন যে এই চুক্তিটি হয়েছে ইরানের বিরুদ্ধে, কিন্তু কেউ কেউ মনে করছেন এটি ইরানের বিরুদ্ধে নয়, বরং এটিতে সবচেয়ে টেনশনের পড়েছে পাকিস্তান দখল করতে চাওয়া নরেন্দ্র মোদী। কিছুদিন আগেও বেলুচিস্তানকে আলাদা করে গিলে খাওয়ার ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে মেতে উঠেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এখন সকল হিসাবগুলোকে তছনছ করে দিয়েছে এই চুক্তি। অন্যদিকে টেনশনে রয়েছে মোদির ভাই নেতানিয়াহু। নেতানিয়াহু স্বপ্ন দেখছিল মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে একটা একটা করে আলাদা করবে এবং একটা একটা করে দখল করে একটি বিশাল বৃহৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। বৃহৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে এই চুক্তিটি একটা নতুন হিমালয় পর্বতের মতো বাধা হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। ইন্ডিয়া এবং ইসরায়েলের প্রতিক্রিয়া কি, এমনকি ইরানের প্রতিক্রিয়া কি, সেটাও জানাবো আজকের লাইভে। আজকে ইরান থেকেও একটা ভালো সংবাদ আছে। ইরানের ভালো সংবাদটা আগে দিয়ে নেই। ইরান আজকে সারা পশ্চিমা বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছে ইসরায়েলের মাথা নষ্ট ইরানের টেকনোলজি দেখে। ইরান ইসরায়েলের হারমেস 900 নামক একটি সফিস্টিকেটেড মিলিটারি ড্রোনকে সম্পূর্ণ ইনট্যাক্ট আসমান থেকে জমিনে নামিয়ে এনেছে এবং এর টেকনোলজি পুরোপুরি করায়ত্ত করে ফেলছে। শুধুমাত্র হারমেস 900 নয়, টানেলের ভেতরে আশ্রয় পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের অনেকগুলো গুরুত্বপূর্ণ সামরিক টেকনোলজি। সাম্প্রতিক যুদ্ধে যেই এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করেছে ইরান তাদের এয়ার ডিফেন্স দিয়ে, তাদের একটা অন্যরকম প্রদর্শনী করেছে ইরান টানেলের ভেতরে। চলুন আমরা در ইরানের থেকে جنگ ঘুরে با আসি। دشمن آمریکایی انتشار تصاویر اختصاصی خبرگزاری صدا و سیما از پرنده‌های شکار شده ها در جنگ با دشمن آمریکایی انتشار تصاویر اختصاصی خبرگزاری জাং মানে যুদ্ধ, দুশ্মন আমেরিকা মানে শত্রু আমেরিকার বিভিন্ন টেকনোলজিগুলোকে একটা জাদুঘরে রূপান্তর করেছে ইরান। তার মধ্যে যেগুলো ইনট্যাক্ট সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান রপ্ত করবে, আর যেগুলো
ধ্বংস হয়ে গিয়েছে সেগুলো প্রদর্শন করে শত্রুকে একটা শিক্ষা দিচ্ছে, তোমরা যদি আবার ইরানে আগ্রাসন চালাতে আসো তোমাদের পরিণতি এইরকম হবে। আমরা ইরান সহ সকল মুসলিম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক এবং নিজেদের মধ্যে হানাহানি মারামারি বন্ধ হোক, এই প্রত্যাশা করে আজকের আলোচনাকে এগিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, আজকে যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে পবিত্র মক্কা শরীফে, তাতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এরদোয়ানকে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। মুসলিম বিশ্ব যেন এইরকম একটি জোটের অপেক্ষা করছে গত 50 বছর ধরে। গত 50 বছর মুসলিম বিশ্ব দেখেছে শুধুমাত্র বিভাজন, শিয়া সুন্নি, আরব অনারব, এবং আরবদের মধ্যে অসংখ্য বিভক্তি। এই বিভক্তির সুযোগ নিয়েছে কখনো আমেরিকা, কখনো ইসরায়েল, কখনো হামলা হয়েছে আফগানিস্তানে, কখনো ইরাকে, কখনো লিবিয়াতে, কখনো সিরিয়াতে। আরব লীগ বা অন্য কেউ গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারেনি। 57টি মুসলিম দেশ কোনো একটি মেসাকার বন্ধে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি, যে কারণে অনেকে বলতো এত দেশ একসাথে বসার চেয়ে গুরুত্বপূর্ণ 5টা দেশ একসাথে বসাও গুরুত্বপূর্ণ। এবং বিগত 50 বছরে মুসলিম বিশ্বে দুটি দেশ একসাথে হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে, একটি মিশর, একটি সিরিয়া। তবে দুটি দেশেই বামপন্থী সরকার ক্ষমতায় ছিল এবং তারা একসাথে বিলীন হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক তৈরি করেছিল। সেটা বেশি দিন টিকেনি, নিজেদের মধ্যে হানাহানিতে ভেঙে পড়েছিল ইউনাইটেড আরব রিপাবলিক। তবে এবার সবাই যার যার দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র আলাদা রেখে শুধু ডিফেন্স টেকনোলজিতে, ডিফেন্স বিষয়ে একসাথে হয়েছে। এটা মুসলিম বিশ্বে একটা নতুন নজির। এই নজির স্থাপন করে কি লাভ হতে পারে সেই বিষয়টি নিয়ে আলাপ করছে। এই চুক্তির ব্যাপারে তুরস্ক, ইরান এবং পাকিস্তান বলছে এই চুক্তিটি কারো বিরুদ্ধে নয়, বরং নিজেদের জন্য। অর্থাৎ এই চুক্তিটি নিয়ে কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই চুক্তিটি করা হয়েছে এই সময়ে যে বড় ধরনের সামরিক অস্থিরতা চলছে বিশ্বজুড়ে, সেই অস্থিরতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এই চুক্তিটি করা হয়েছে। কিন্তু কেউ বলুক আর না বলুক, অনেকেই টেনশনে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় টেনশনে রয়েছে ইসরায়েল। এবং ইসরায়েল এই চুক্তিটিকে কিভাবে দেখছে, ইসরায়েল মেনে নেবে কিনা, আমেরিকা মেনে নেবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নকে আমরা অ্যাড্রেস করতে চাই। নাম্বার ওয়ান, এই মুহূর্তে ইয়েমেনে ইয়েমেনের সাথে একটা উত্তেজনা রয়েছে সৌদি আরবের, ইরানের সাথেও একটা উত্তেজনা রয়েছে আরব রাষ্ট্রগুলোর। এই উত্তেজনাটাকে কাজে লাগিয়েছে তুরস্ক এবং পাকিস্তান। তারা আমেরিকাকে বোঝাচ্ছে, দেখো ইরানের থ্রেট থেকে রক্ষার জন্যই আমরা আসলে চুক্তি করছি। যদি এই যুদ্ধ পরিস্থিতিটা তৈরি না হতো, তাহলে এই 3টি মুসলিম দেশ একসাথে হলে আমেরিকা এখানে একটা ঝামেলা বাঁধাতো। যদিও এই 3টি দেশের একসাথে হওয়াটা গতকাল রাতে আলাপ করে আজকে চুক্তি হওয়ার মতো কোনো বিষয় নয়। তারা দীর্ঘ কয়েক বছর ধরে এই বিষয়টি নিয়ে আলাপ করছে। কিন্তু সাম্প্রতিক ইরান আমেরিকার যুদ্ধ এই চুক্তিটিকে তৈরি করার একটা গ্রাউন্ড তৈরি করেছে। আমেরিকাকে এক ধরনের ধোঁকা দেয়া হচ্ছে, যেটা ইসরায়েলের বিরুদ্ধে নয়, এটা আসলে আমাদের নিজেদেরকে রক্ষার ব্যাপারে। কিন্তু তুরস্ক, ইরান, তুরস্ক, আমেরিকা, পাকিস্তান যাই বলুক, ইসরায়েল ঠিকই বুঝতে পারছে এই চুক্তি তাদের মধ্যপ্রাচ্য নিয়ে যে খেলা ছিল সে খেলাটাকে নাই করে দিচ্ছে, আগের সকল সমীকরণকে বাতিল করে দিচ্ছে। শুধু তাই নয়, এই চুক্তিটি এখানেই থামবে না, হয়তো এটা একটা নিউক্লিয়াস, এটার আশেপাশে এখন জড়ো হবে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো, বিশেষ করে কুয়েত, কাতার। তারা এই ধরনের একটি চুক্তিতে যুক্ত হতে চাইছে। সৌদি আরব এবং পাকিস্তান যে চুক্তিটি করেছিল তুরস্ক এটাতে যোগ দেয়াতে, এটা একটা শক্তিশালী 3টি দেশের একটি জোট হয়েছে। এবং এরপর যদি এতে আরো কয়েকটি রাষ্ট্র যোগ হয়, তাহলে ধীরে ধীরে এটা একটা মুসলিম সামরিক জোটেই দিকে যাবে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো ইসরায়েল এটাকে নিয়ে কি ভাবছে। ইসরায়েল মনে করছে যে এই জোটটা হলে ইসরায়েলের যুদ্ধ করার বা যে কোনো দেশে আক্রমণ করার
স্বাধীনতাটা খর্ব হবে। স্বাধীনতা এইরকম না, সেলফ ডিফেন্স না যে ইসরায়েল নিজেকে রক্ষার জন্য কোনো হামলা করবে। ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তার বাপদাদার সম্পত্তি মনে করে 4000 বছর আগের কোনো এক বাইবেলের কোনো এক কথার দোহাই দিয়ে যে এটাতে সে একটা বড় প্রকাণ্ড ইসরায়েল তৈরি করবে, এবং সেটা তৈরি করার জন্য সে এমন স্বাধীনতা চায় তার যখন যেই দেশে খুশি সেই দেশে হামলা চালাবে। 7ই অক্টোবরের ঘটনার পর এখন পর্যন্ত প্রায় 10-11টি রাষ্ট্রে ইসরায়েল হামলা চালিয়েছে, এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক বলেছে মধ্যপ্রাচ্যের কথিত মানচিত্রগুলোর কোনো ভ্যালু নেই, আমরা এলাও করি ইসরায়েল যখন যেখানে প্রয়োজন মনে করবে সেখানে হামলা করবে। ইসরায়েলের এই মামার বাড়ির আবদার শেষ হয়ে যাবে এই চুক্তির মাধ্যমে। আমরা আপনাদেরকে একটা নতুন মানচিত্র দেখাচ্ছি। এই চুক্তির মাধ্যমে শুধুমাত্র 3টি দেশ নয়, মুসলিম বিশ্বের একটি বিশাল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। ইসরায়েল নিজেও কিন্তু সামরিক জোট করে কার সাথে? ইন্ডিয়ার সাথে। কার সাথে? গ্রিসের সাথে। কার সাথে? সাইপ্রাসের সাথে। কিছুদিন আগেও তুরস্কের বাড়ির কাছের ছোট ছোট দ্বীপগুলোতে, গ্রিক দ্বীপগুলোতে মিসাইল বসিয়েছে, এয়ার ডিফেন্স বসিয়েছে ইসরায়েল। সাইপ্রাসে ঘাঁটি গেড়েছে ইসরায়েল। ইসরায়েলের এই খেলাগুলোকে এখন নাই করে দেবে তুরস্ক, পাকিস্তান। এবং দুদিন পর পর ইসরায়েলি সরকারি দল, বিরোধী দল, বুদ্ধিজীবী, মাথায় চুলওয়ালা, চুল ছাড়া, বেলতলা যত বুদ্ধিজীবী আছে তারা নানাভাবে কিন্তু তুরস্কে আক্রমণ হবে, পাকিস্তানে আক্রমণ হবে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছিল। এই ন্যারেটিভকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এই 3টি মুসলিম দেশ। ইতিমধ্যেই নেতানিয়াহুর পেটের অবস্থা ভালো নয়। চেহারাটা দেখে কেমন লাগছে প্রিয় দর্শক? নেতানিয়াহু যদি জোট করতে পারে গ্রিসের সাথে, সাইপ্রাসের সাথে, ইন্ডিয়ার সাথে, তাহলে তুরস্ক, পাকিস্তান কেন জোট করতে পারবে না? এবং কিছুদিন আগেই একটি নতুন গোপন তথ্য বের হয়েছে যে কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ইন্ডিয়াকে গোপন সহযোগিতা করেছিল। শুধু কার্গিল যুদ্ধ নয়, ইসরায়েল এবং ইন্ডিয়ার এই গোপন পরকীয়া চলছে বহু বছর ধরে। এবার হয়তো এটা প্রকাশ্যে কোনো চুক্তিতে রূপ নিতে পারে। এতদিন ইন্ডিয়া পাকিস্তানকে ভাগ করার, পাকিস্তানকে দখল করার অনেক স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নগুলো এখন ভালো থাকবে নাকি দোষের হয়ে যাবে আমরা জানি না। তবে ইন্ডিয়া এখন পাকিস্তানের সাথে খেলতে আসলে তাকে ভাবতে হবে এখন আর কাল থেকে সহযোগিতা করবে না, তারা সরাসরি সহযোগিতা করবে। গত ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করা হয়েছিল করাচি বন্দরের পাশে। তুরস্কের যুদ্ধ জাহাজ করাচি বন্দর এবং এর আশেপাশের জায়গার প্রহরায় ছিল। তুরস্ক কোনো টু শব্দ করেনি। ভারতের এয়ার ডিফেন্সকে খেয়ে দিয়েছিল তুরস্কের কোরকুত ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম। তুরস্ক তার ড্রোন দিয়ে, তুরস্ক তার ইলেকট্রিক ওয়ারফেয়ার দিয়ে ভারতের সেই আগ্রাসন ঠেকাতে পাকিস্তানের পাশে ছিল নীরবে, আড়াল থেকে। তবে এবার আর আড়াল থেকে খেলা হবে না, খেলা হবে সামনাসামনি। এবং তুরস্কের যে গ্রোয়িং ডিফেন্স টেকনোলজি, ডিফেন্স ইন্ডাস্ট্রি রয়েছে, তাতে যদি সৌদি আরবের বিনিয়োগ আসে তাহলে এটা তুরস্ক যেই কাজটা করতে হয়তো 10 বছর সময় লাগার একটা হিসাব ছিল, সেটা হয়তো 2 বছরে সম্পন্ন হয়ে যেতে পারে। ইতিমধ্যে ইতিমধ্যে তুরস্কের সাথে সৌদি আরবের চুক্তি হয়েছে 100টি কান ফাইটার জেট কেনার। এই টাকাটা যদি তুরস্ক অগ্রিম পেয়ে যায় তাহলে তুরস্ক কান ফাইটার জেটটাকে সময়ের চেয়ে আরো অনেক আগে নিয়ে আসতে পারবে। কান ফাইটার জেটের পরবর্তী অ্যাসেম্বলি প্লান্ট বসবে সৌদি আরবে, পাকিস্তানে। পাকিস্তান, সৌদি, তুরস্ক 3টি মুসলিম দেশেরই 5th জেনারেশন ফাইটার জেট হবে। এখানে যোগ দিবে ইন্দোনেশিয়াও, যোগ দিবে আজারবাইজান, তারাও কান ফাইটার জেট নিতে চায়। মুসলিম বিশ্বে একটা নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে প্রিয় দর্শক। বড় দুঃখের সংবাদ, দুঃখের ইতিহাস। এই মক্কা থেকে একদিন পরাজয় শুরু হয়েছিল মুসলমানদের। 1916-17 সালে মক্কার শরীফ বা শাসক
মক্কার শরীফ হুসাইন বিন আলী বিশ্বাসঘাতকতা করেছিল উসমানীদের সাথে, হাত মিলিয়েছিল ব্রিটিশদের সাথে এবং মক্কায় থাকা উসমানী মিলিটারি গ্যারিসনকে ঘেরাও করেছিল বিশ্বাসঘাতক আরব ঘোর